সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতার ঘোষণা। নতুন কুড়ির সমাপনীতে বছরে একটি গাছ লাগানোর আহ্বান। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ বেনজির সহ ৪১ জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে জোর করে আদায় করা হয় আন্দোলন প্রত্যাহারের বিবৃতি। প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক। সহিংসতা ১৪৭ মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিম্নমান বাড়তি বই ছাপানো সরবরাহ ও উৎসাহ ভাতার নামে হরিলুট। এনসিটিবিতে ১৭ বছরে ২,৭১১ কোটি টাকার অনিয়ম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। এবং বৈশ্বিক সংকটে কমেছে চাহিদা। প্রতিযোগিতায় টিকতে না পেরে ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। সুন্দর দেশ করতে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিশু কিশোরদের সহযোগিতার ঘোষণা দেন সরকার প্রধান। নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের জীবের প্রতি সদয় থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। শ্রাবণের মেঘ ভেদ করে গগনবিদারী আওয়াজ স্টেডিয়াম জুড়ে। সরকার প্রধানের আগমনে বনানীর আর্মি স্টেডিয়ামের গ্যালারি জুড়ে উচ্ছ্বাস। নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষুদে শিক্ষার্থী এবং প্রতিযোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মাঠে বসে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন সরকার প্রধান। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 3 বাহিনীর প্রধান। শুরু হয়ে গেল 100 মিটার। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, শিশু কিশোররা আগামীর ভবিষ্যৎ। তারা নিজেদের সঠিকভাবে তৈরি করতে পারলে দেশ এগিয়ে যাবে। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? গ্যালারিতে যারা আছো, আমার সাথে আছো তোমরা? দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্কুল, কলেজ ও বাড়ির আশেপাশে গাছ রোপণের আহ্বান জানান সরকার প্রধান। আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট, সেই জায়গায় ময়লা ফেলতে হবে। তোমার স্কুলের আশেপাশে হোক অথবা যেখানে তুমি সুবিধা মনে করো, সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাড়াতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শিশু কিশোরদের অবদান রাখতে আহ্বান জানান তারেক রহমান। সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। খেলাধুলার পাশাপাশি যে কোনো ইভেন্টে কেউ আগ্রহী হলে সরকার সেই সব শিশু কিশোরদের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে সাধারণের উপস্থিতি আর মাঠে খেলোয়াড়দের প্রতিযোগিতার মনোভাবই প্রমাণ করে পৃথিবীতে খেলা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। আর সেই খেলায় যদি হয় জীবন ধারণের ভরসা, তবে পরিবার পাবে আর্থিক সচ্ছলতা। তাই প্রধানমন্ত্রী বলছেন, এই খেলাকে যারা পেশা হিসেবে বেছে নেবেন তাদেরকে সহযোগিতা করবে তার সরকার। তাই শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানালেন সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নতুন কুড়ি স্পোর্টসের দ্রুততম বালক হলেন খুলনা অঞ্চলের জাকির হোসেন। আর দ্রুততম বালিকার খেতাব পেয়েছে ঢাকা বিভাগের মারিয়া। বিকেলে আর্মি স্টেডিয়ামের ইভেন্টে সবাইকে পেছনে ফেলে নতুন কুড়ির প্রথম আসরে বাজিমাত করেন তারা।
এর আগে বালক বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন হয় সিলেট, আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল। মাঠে বসে খেলা উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর গড়িয়ে বিকেল আর্মি স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনা। ফুটবল ইভেন্ট শেষে সবার অপেক্ষা নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের দ্রুততম বালক আর বালিকার জন্য। শুরুতেই বালিকা পর্ব, একে একে রেসিং পয়েন্টে হাজির হন সবাই। এরপর বাঁশি বাজতেই ভৌ দৌড়। 100 মিটার রেসে প্রাণপণ ছুটে ফিনিশিং লাইন টাচ করেন ঢাকা অঞ্চলের মারিয়া। তার সঙ্গে বাকি দুজনও ছিলেন খুব কাছাকাছি, কিন্তু চুল ছেঁড়া। বিশ্লেষণ শেষে দেখা যায় নতুন কুড়ির রানী মারিয়া। মাঠে বসেই পুরো রেস উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে স্প্রিন্টারকে কাছে ডেকে নেন তিনি, জানান শুভেচ্ছা। আমি একজন বড় অ্যাথলেটার হতে চাই আর দেশের জন্য গোল টানতে চাই। ভবিষ্যতের লক্ষ্য থাকবে আমি একজন বড় খেলোয়াড় হব, বাইরের দেশে খেলতে যাব এবং বাংলাদেশের নাম করব। এরপর শুরু হয় বালক বিভাগের তোড়ঝোড়। অল্প সময়ের মধ্যেই নতুন কুড়ির দ্রুততম বালক খুঁজে পান আয়োজকরা। সবাইকে যোজন যোজন পেছনে ফেলে আনন্দে ভাসেন খুলনার জাকির হোসেন। তাকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এছাড়া দাবা, ক্রিকেট, তাইকোয়ান্দো ডিসিপ্লিনের জয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন সরকার প্রধান। এর আগে ফুটবল ম্যাচ চলাকালীন আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। মাঠে বসে বালিকা ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি, যেখানে রাজশাহীর বিপক্ষে 4-0 গোলের দাপুটে জয় তুলে নেয় রংপুর নারী দল। আর বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল। ময়মনসিংহকে 1-0 গোলে হারায় তারা। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীকে। তারেক জিয়া স্যার যে সিলেট গিয়ে উদ্বোধন করছে, আমরা চাই কেন আমরা তারেক জিয়া স্যার নিয়ম আমরা আশা নিয়ে একবারে আইছি সিলেট থেকে। দল যে চ্যাম্পিয়ন হয়েছে এটা অনেক আনন্দের বিষয়, অনেক খুশির বিষয় যে দল চ্যাম্পিয়ন হয়েছে। নতুন কুড়ির মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস ও মাদক থেকে দূরে থাকবে কিশোর কিশোরীরা। ভবিষ্যতে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসে বাংলাদেশের জন্য পদক নিয়ে আসবে নতুন কুড়ি থেকে উঠে আসা খেলোয়াড়রা, এমন প্রত্যাশাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুন কুড়ি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই একটি সুস্থ জাতি গড়ে তুলতে। আমরা চাই আমাদের সন্তানরা যাতে ডিভাইস থেকে দূরে থাকে। আমরা চাই সর্বোপরি মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে। নতুন করে স্পোর্টসের আগামী আসরে বাড়ছে ইভেন্ট সংখ্যাও। সেই সঙ্গে ইউনিয়ন পর্যায় থেকেও করা হবে খেলোয়াড় অন্বেষণ। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় প্রায় 4 মাস প্রতিযোগিতার পর জাতীয় পর্যায়ে এসেছে এইসব অ্যাথলেটরা। তবে তাদের স্বপ্ন, এখানেই তারা থেমে থাকতে চান না। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান আন্তর্জাতিক মঞ্চে এবং অলিম্পিক, এশিয়ান গেমসের মতো মঞ্চে তারা গোল্ড মেডেল জিততে চান লাল সবুজের জন্য। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের 41 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা। এতে দলীয়ভাবেও জড়িত ছিল আওয়ামী লীগ। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরের রাতের নীরবতা ভাঙে সাউন্ড গ্রেনেড, গুলি আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহা সমাবেশ। দিকবিদিক ছোটেন নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটে বহু হতাহতের ঘটনা। তবে হতাহতের বিষয়টি অস্বীকার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর শাপলা চত্বরের ঘটনার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু, লতিফ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। 41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম অফিসে আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনা ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলীয়ভাবে জড়িত বলেও জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে
সেখানে বৈঠক করতে না দেওয়া যায়, সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন এবং সেখানে সাউন্ড গ্রেনেড, বিভিন্ন রকমের লেথাল উইপন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রেই শুরু করে। শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেই আমরা ইনভেস্টিগেশন করছি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে 2024 সালে 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় অভিযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর জানায়, আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 26 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা সহ 11 জনকে অভিযুক্ত করা হয়। পরে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতেই মিফতাহ উদ্দিনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পৌর কাউন্সিলর একরামুল হক হত্যা মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। জুলাইয়ের দিনলিপির খবর। 2024 সালের রক্তাক্ত জুলাইয়ের এই দিনে ডিবি কার্যালয় থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তার বক্তব্যে সন্দেহ আর সমালোচনার ঝড় ওঠে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে অভিযোগ করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন অন্যরা। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত থাকছে নাজমুস সালেহির রিপোর্টে। 5 সমন্বয়কের পর 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয়, নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানাচ্ছিলেন আটক থাকা সমন্বয়করা। হাত বেঁধে, চোখ বেঁধে, জমটুমি পরায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় 4 ঘন্টা আমাকে ঝুলায়, নিচে নামায়, মারে। ডিবি অফিসে চাপ দিয়ে একটা ভিডিও বার্তা তারা বের করেছিল। যদিও আমরা জানতাম না যে এই ভিডিও বার্তাটা মিডিয়ায় দেখানো হবে, বাট মূল লক্ষ্যটা সবসময় এটাই ছিল যে আন্দোলনটাকে কোনোভাবে স্থগিত করা। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে সে সময় প্রচার করেন অন্য সমন্বয়করা। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। আমাদের সিদ্ধান্ত আগে ছিল যে সমন্বয়কদের মধ্যে থেকে যদি 100 জনকে গ্রেপ্তার করে যায়, আমাদের পরবর্তী লেয়ারগুলোর প্রস্তুত ছিল। ওই সময় আসলে আন্দোলনটা সারা দেশে এমনভাবে ছড়িয়ে গেছে, এখন কেউ এসে যদি আন্দোলন স্থগিত ঘোষণা করে, আমরা জানতাম যে আসলে এটা কখনো বন্ধ হবে না। আমাদের তার পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ আলটিমেটলি সে সময় ছিল না, কারণ এবার যদি হাসিনা কোনোভাবে বেঁচে যাইতে পারে তাহলে আমাদের মৃত্যু 100% নিশ্চিত, লাশও পাওয়া যায় না। ব্যাপারটা হচ্ছে ওরকম। 28 জুলাই সকল অংশীজনের সঙ্গে পরামর্শ করে ঢাকার 8টি স্পটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। 8টা স্পট খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই যে গুরুত্বপূর্ণ জায়গা যদি আমরা জমায়েত করতে পারি, তাহলে বলছে আমরা আমাদের মনে হচ্ছে যে ল্যাকিংসগুলো ছিল আমরা কি কাটিয়ে উঠতে পারবো। সরকার কিন্তু এগুলো হচ্ছে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে ডিসপাস করতে চাই। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা ডিবি কার্যালয়ের বাইরে লিখে দেন হারুনের ভাতের হোটেল। ডিবি কার্যালয়ে আটক থাকা অবস্থায় ছাত্র সমন্বয়করা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলে তখন থেকেই অভিযোগ উঠে জোরপূর্বক আদায় করা হয়েছে স্বীকারোক্তি। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা বলছেন, এই ঘটনার পর জনমনে আরও বেশি ক্ষোভের সঞ্চার হয়, ত্বরান্বিত হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তৃণমূলে উন্নয়ন নিশ্চিতে কাজ করছে পল্লী উন্নয়ন। কার্যক্রম ত্বরান্বিত করতে এবার রংপুরে চালু হলো পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়। সোমবার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে। আর স্থানীয় নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। ফ্যাসিবাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে ফেলার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্ঞানের অভাবে এ ধরনের কথাবার্তা বলছে বিরোধী দল। এ সময় জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা একটা গণতান্ত্রিক, উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনব্যাপী পল্লী মেলার উদ্বোধন করে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও চারা গাছ বিতরণ করেন মির্জা ফখরুল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা জুলাই আন্দোলনের সুফল ভোগ করছে তারাই এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জুলাই বিপ্লব, স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে এ কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। বলেন, জুলাই আন্দোলনে মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশায় জীবন দিয়েছেন। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি। সেমিনারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সংস্কারের প্রশ্নে বর্তমান সরকার অসহিষ্ণু আচরণ করছে। কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এ কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেপ্তারও করতে হবে। ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা আবার ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমনপীড়ন থাকবে না। নিম্নমানের বই ছাপানো, সরবরাহ সহ নানা খাতে ২,৭১১ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে। আওয়ামী লীগ আমল সহ গত ১৭ বছরে দপ্তরটির অনিয়মের তথ্য উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। শিক্ষা গবেষকরা বলছেন, অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। নূরে আলমের রিপোর্টে বিস্তারিত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষাক্রম প্রণয়ন, পরিমার্জন ও বই ছাপানোর কাজ করে। ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত গত ১৭ বছরের নানা অনিয়মের তথ্য উঠে এসেছে সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে। এর মধ্যে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল ছিল ১৫.৫ বছর। প্রতিবেদনে উঠে আসে নিম্নমানের বই ছাপিয়ে ১,৭৮৫ কোটি টাকার অনিয়ম করা হয়েছে। চাহিদার থেকে বেশি বই ছাপিয়ে ৫১৬ কোটি ৩৪,৪১,০০০ টাকা, পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহ কাজে ২১৬ কোটি ৪৯,২৯,০০০ টাকার অনিয়ম করা হয়েছে। এছাড়া বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা উৎসাহ ভাতার নামে ১,৬০,০০,০০ টাকা লোপাট করেছে। রয়্যালিটি বিল থেকে ভ্যাট না কাটায় ১২,২৫,০০,০০০ টাকার অনিয়ম হয়েছে। এরকম নানা খাতে ২,৭১১,২০,০০,০০০ টাকার আর্থিক অনিয়ম হয়েছে দপ্তরটিতে। এনসিটিবি বলছে, এসব অনিয়ম বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটার বিষয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্টটা হাতে পাওয়ার পরে বিষয়ে কথা বলতে পারবো। নাম্বার 1, আমার সুযোগ থাকলে নিশ্চয়ই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
দ্বিতীয়ত যেটা আমি চেষ্টা করছি যে অপ্রয়োজনীয় খাতের খরচ যদি বলি সেটা কমানোর জন্য। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন বিগত সময়ে সব খাতের মতো শিক্ষা খাতেও ব্যাপক লুটপাট হয়েছে। আগামীতে যেন এমনটা না হয় সেই জন্য প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত নজরদারির আওতায় রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক ধরনের নজরদারি থাকতে হবে, বাট মাথায় রাখতে হবে যে শিক্ষা মন্ত্রণালয় সবসময় তো সব কাজ করবে না। সেখানে এনসিটিভির কিছু সৎ জনবল মানুষ বসানো যদি তাদেরকে রিপোর্ট করা হয়, ওইখানে যদি দেওয়া হয় এবং এক ধরনের সুপারভিশন মনিটরিংয়ে রাখা হয়, তাহলে দুর্নীতিটা হয়তো কিছুটা কমবে। স্বৈর শাসনের সময় নতুন যে শিক্ষাক্রম করা হয়েছিল সেখানেও শিক্ষক প্রশিক্ষণের নামে 1000 কোটি টাকার অপচয় করা হয়। মানসম্মত বই নিশ্চিত করতে হলে এনসিটিভির কার্যক্রমের স্বচ্ছতা আনতে হবে, আর এজন্য এসব অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান শিক্ষা গবেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। অনেক আশা জাগিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে শুরু হয়েছে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। 18 মাসের মধ্যে শিল্প কারখানায় শুরু হবে উৎপাদন, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা করছেন অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর চীনের রাষ্ট্রদূত বলেন অর্থনৈতিক অঞ্চলটি দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক। চায়না অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সোমবার দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারার বেলচুরা এলাকায় প্রায় 800 একর জমির ওপর গড়ে উঠবে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4189 কোটি 46 লাখ টাকা। China is already our largest trading partner, and a great deal of what our factories buy come from China as not finished goods but as raw materials. We have set the benchmark for a modern and smart and vibrant economic zone in Bangladesh starting from Chattogram. আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে। এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। Bangladesh is open for business under the leadership of Bangladesh Export Zone Authority, Economic Zone Authority, BEZA. We are cutting through red tape and building a streamlined, business-friendly environment. চীনা রাষ্ট্রদূত বলেন গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। The Chinese contractor will ensure the highest standard of construction quality, workplace safety and project management to deliver the zone on schedule. চায়না ইকোনমিক জোন যদি আনোয়ারায় বাস্তবায়িত হয় তাহলে বিদেশি বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে যেমন গড়ে উঠবে তেমনি ইতিবাচক পরিবর্তন আসবে অর্থনীতি ও কর্মসংস্থানে। চায়না ইকোনমিক জোন থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জ্বালানি সংকটের পাশাপাশি নানা জটিলতায় $50 বিলিয়ন রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকতে না পেরে যেমন অর্ডার হারাতে হচ্ছে, তেমনি কাঁচামাল আমদানি ও পোশাক রফতানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসেও জটিলতার শেষ নেই। এমনকি সুযোগ সুবিধা বাড়িয়ে বর্তমানে ভারতও বাংলাদেশের অর্ডার সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএম এর তথ্য অনুযায়ী বিগত 5 অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একবারও অর্জন করা সম্ভব হয়নি। এমনকি সবশেষ 2025-26 অর্থ বছরে 44.49 বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে 38.70 বিলিয়ন মার্কিন ডলার। চলতি 2026-27 অর্থ বছরে 63.4 বিলিয়ন মার্কিন ডলার আয়ের মধ্যে শুধুমাত্র তৈরি পোশাক
পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অন্তত 50 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবন্ধকতা কেন সৃষ্টি করবে? এই কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাই। আমরা যদি নতুন মার্কেটে ঢুকতে চাই, নতুন একটা ফ্যাশনেবল আইটেম নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচএস কোডের জটিলতাটা বেশি দেখা দেয়। সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রচলিত বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে 7.74 বিলিয়ন, ইউভুক্ত 27টি দেশে 19 বিলিয়ন, যুক্তরাজ্যে 4.38 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। এর বাইরে অপ্রচলিত বাজারগুলিতে 6.16 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো, তা বিগত বছরের তুলনায় কিছুটা কম ছিল। আমার আপগ্রেড করার জন্য আমার মতো ফ্যাক্টরিকে $1 মিলিয়ন লাগছে। তো $1 মিলিয়ন লো ইন্টারেস্টে যদি আমি না পাই, আমি 12-14% ইন্টারেস্টে তো লোন নিয়ে আমি আপগ্রেড করব না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মন্দায় আমদানিকারক দেশগুলিতে তৈরি পোশাকের চাহিদা কমছে। অল্প কিছু অর্ডার মিলছে, সেখানেও আছে মূল্য ছাড়ের চাপ। এমনকি ক্রেতাদের নানা সুযোগ সুবিধা বাড়িয়ে প্রতিবেশী দেশ সে ক্রয় দেশগুলো নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। বিজনেসটা এক্সপোর্ট করতে গিয়ে দি প্রাইস অফ দিস দি প্রোডাক্ট যে এখানে আমাদের নেগোশিয়েট করতে হচ্ছে, সেই নেগোসিয়েশনটা আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে না, বাট আমাদের পার্শ্ববর্তী দেশে কেমনে হচ্ছে। তৈরি পোশাক খাতের কাঁচামালের অধিকাংশ যেমন চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়, তেমনি রপ্তানিযোগ্য পণ্য জাহাজীকরণ হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। সে সাথে আমদানি রপ্তানি শুল্কায়নে নিয়োজিত চট্টগ্রাম কাস্টম হাউস। বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এবং চট্টগ্রাম কাস্টম হাউসে রয়েছে নানামুখী জটিলতা। তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রা অর্জনে এইসব সংকট লাগবে সরকার দ্রুত পদক্ষেপ চায় বিজিএমইএ। কাস্টমের বিষয়গুলো যেন স্মুথ ওয়েতে যেন আমাদের কি দ্রুত আমরা মালামাল আমদানির ক্ষেত্রে খালাস করতে পারি এবং রপ্তানির ক্ষেত্রে যেন আমরা দ্রুত শিপমেন্ট করতে পারি, এই বিষয়গুলো দাবি দেওয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছি। বিশ্বে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীন প্রথম স্থানে থাকলেও দ্বিতীয় স্থানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ এবং ভিয়েতনাম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সঞ্চালন কেন্দ্রে মজুত ও সংযোগ লাইন বসানোর পরও মিলছে না গ্যাস। এতে বিপাকে পড়েছে নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন শিল্প কারখানা। বাধ্য হয়ে চড়া দামে কিনছেন বাইরে থেকে। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নীলফামারী 4 আসনের সংসদ সদস্যের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। গ্যাসের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন ভারী ও মাঝারি শিল্প কারখানার মালিকদের। প্রায় 3 বছর আগে শেষ হয়েছে নীলফামারী সৈয়দপুর সিটি গেট স্টেশনের রেগুলেটিং ও মিটারিং এবং পিজিসিএল সরবরাহ কেন্দ্রের ডিআরএস তৈরির কাজ। বসানো হয়েছে 90 কিলোমিটার ডিস্ট্রিবিউশন পাইপলাইনও। সংযোগের জন্য আবেদন করেও মিলছে না গ্যাস। অনেকেই আবার বাধ্য হয়ে বাইরে থেকে গ্যাস কিনে উৎপাদন প্রক্রিয়া সচল রেখেছেন। বারবার পিজিসিএল এর সঙ্গে যোগাযোগ করেও মেলেনি সমাধান, বলছেন শিল্প কর্মকর্তারা। বিদ্যুতের অল্টারনেটিভ নন স্টপ প্রোডাকশন করবেন, এতে আপনার বিসিকের উৎপাদন কার্যক্রম অনেক বেড়ে যাবে। উদ্যোক্তারা স্বল্প খরচে বেশি উৎপাদন করবে, কিন্তু আমরা বর্তমানে হতাশ। সামনে দিয়ে আমার লাইন বসানো আছে, কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না আর কি। সমস্ত ইন্ডাস্ট্রি গ্যাস পায় এবং গ্যাস আসলে দেখা যাবে যে আমরা কম পয়সায় কম রেটে আমরা মালামাল বিক্রি করতে পারবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নীলফামারী 4 আসনের সংসদ সদস্যের। আমরা স্টেশন পেয়েছি, আমরা লাইন পেয়েছি, গ্যাস পাচ্ছি না। তো সবার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, জনগণের একজন হয়ে যত দ্রুত সম্ভব সরকার এটা উদ্যোগ নেবে। কেন্দ্র দুটি থেকে সরবরাহ শুরু হলে প্রতিদিন মিলবে 100 ঘনফুট গ্যাস। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। উত্তরাঞ্চলের কৃষি আধুনিক ও রফতানিমুখী করতে 3000 কোটি টাকার বিশেষ পুনর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রফতানিমুখী শিল্পে ব্যাপক পরিবর্তন আসবে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উত্তরাঞ্চলকে কৃষি হাবে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। তবে প্রকল্পটি ইতিবাচক হলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার পরামর্শ কৃষক নেতাদের। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত, নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট।
দেশে খাদ্য চাহিদার বড় অংশের যোগান আসে উত্তরাঞ্চল থেকে, তবে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের কৃষকেরা ভুগছেন ন্যায্য মূল্য, সংরক্ষণ সুবিধা ও সহজ ঋণের সংকটে। এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। তহবিলের মূল উদ্দেশ্য উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন এবং গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে সহায়তা প্রদান। কৃষিকে লাভজনক করার জন্য যতটুকু আপনার ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, কৃষি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করা, তাকে বাজারজাত করা, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে, সেই জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন খাতে 15%, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে 35%, কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে 35% এবং কৃষিপণ্য রফতানি খাতে 15% বরাদ্দ থাকবে। তবে কৃষক নেতাদের মতে বরাদ্দে অবশ্যই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে এই সব ফিল্ডে, মানে কৃষির সহায়ক খাতে, মাছ বলি, পোলট্রি বলি, দুগ্ধ বলি, প্রচুর গ্রামে কিন্তু তৈরি হচ্ছে। তাদের কিভাবে নীতি সাহায্য করবেন, তাদের কিভাবে মানে উৎসাহ দিবেন, তার জন্য যে নীতিমালা সেটা কিন্তু ব্যাংক করবে না, এটা সরকারকেই করতে হবে। গবেষকদের মতে বর্তমান সরকারের এমন উদ্যোগ উত্তরের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এই কৃষি হাবটা এই অঞ্চলে মানুষের জন্য কাজ করে, এই অঞ্চলের পণ্য গবেষণা নিয়ে কাজ করে এবং এই অঞ্চলে কৃষকদের কল্যাণে যদি সেটি কাজ করে, যদিও এই পরিমাণটা অত্যন্ত কম, কিন্তু তারপরও এটি হয়তো একটি সূচনা হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ৩,০০০ কোটি টাকার এই উদ্যোগ উত্তরাঞ্চলের কৃষির জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলতে পারে, তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 4 দশকেও পঞ্চগড়ে গড়ে ওঠেনি বড় শিল্প নগরী বা অর্থনৈতিক অঞ্চল। কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন স্থানীয় তরুণ তরুণীরা। যদিও সম্প্রতি সরকারের পরিকল্পনায় বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেছে মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দল। শিগগিরই সমাধান মিলবে বলে মনে করছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা। সোহাগ হায়দারের রিপোর্ট। 1984 সালে জেলা হিসেবে যাত্রা শুরু পঞ্চগড়ের, তবে এখনো গড়ে ওঠেনি কোনো বড় শিল্প নগরী বা অর্থনৈতিক অঞ্চল। এর প্রভাব পড়েছে তরুণ উদ্যোক্তাদের ওপর। একসময় জেলার শিল্পায়নের বড় প্রতীক ছিল পঞ্চগড় চিনিকল, তবে আওয়ামী লীগ সরকার কার্যক্রম বন্ধ ঘোষণা করায় বেকার হয়েছেন হাজারো শ্রমিক ও আখ চাষিরা। ছোট পরিসরের বিসিক শিল্পনগরী থাকলেও তা কর্মসংস্থানের চাহিদার তুলনায় অপ্রতুল। এছাড়া শিল্পায়নের লক্ষ্য নিয়ে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে 2020 সালে পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার চুক্তির স্বাক্ষর হয়। তবে নানা কারণে প্রকল্পটি প্রত্যাশিত অগ্রগতি হয়নি। এতে কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে পাড়ি জমান তরুণ তরুণীরা। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে আমরা আগে থেকে শুনছিলাম, লোক আসে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না। এইখানে অর্থজনটা হলে আমাদের যুব সমাজের জন্য অনেক ভালো হবে। তো নতুন কোন ইনভেস্টর আসে, ইনভেস্ট করলে বেকারত্বের জায়গাটা কমে আসবে। সম্প্রতি মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে দেবীগঞ্জের সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। সরকারি উদ্যোগে অঞ্চলটি দ্রুত বাস্তবায়ন হলে সৌর বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে মনে করেন তারা। এই এলাকার উন্নয়নের জন্য সামগ্রিক হয়ে কি করা যায় সেই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এই এলাকার যে চিত্র বা এই এলাকার মানুষের যে দুর্ভোগ আছে সেটা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে। Actually use solar farm, to bring more work opportunities to the citizens of Patago. সরকার যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা এই সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে শতভাগ প্রস্তুতি রয়েছে। 602.42 একর জমিতে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সংশোধনের পর বর্তমানে দেবীগঞ্জের দারারহাট আশ্রয়ণ প্রকল্প এলাকায় প্রায় 217 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের এই উদ্যোগ সফল হলে পাল্টে যাবে এই এলাকার অর্থনৈতিক অবস্থা, তৈরি হবে নতুন শিল্প কারখানা, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে 10 আগস্ট। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল,
পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এবছর পরীক্ষার্থী ছিল 18,57,000-এর বেশি। হাম ও উপসর্গ নিয়ে একদিনে মারা গেছে আরও 5 জন। নতুন করে আক্রান্ত 1105 জন। হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে দেশ। আক্রান্ত এলাকায় বিশেষ টিকা ক্যাম্পেইনের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গুতে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 546 জন। সংক্রমণ শুরুর কেটে গেছে 4 মাস, কিন্তু দেশে হাম শনাক্তের চিত্র এখনও একই। এ সময়ে আক্রান্ত 1.5 লাখের কাছাকাছি আর মৃত্যু ছাড়িয়েছে 800। স্বাস্থ্য অধিদপ্তরের গত 10 দিনের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গড়ে প্রতিদিনই আক্রান্ত হাজারের ঘরে, আর বাড়ছে মৃত্যুর তালিকাও। 10 দিনে নিশ্চিত হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 40-এর বেশি। এদিকে হামে আক্রান্তদের দীর্ঘমেয়াদী জটিলতার শঙ্কা দেখছেন চিকিৎসকরা। হামে শ্বাসকষ্টের মানেই শুধু নিউমোনিয়া নয়। যদি কখনো শ্বাসকষ্টের সাথে দেখা যাচ্ছে কাশি হচ্ছে এবং কোনোভাবেই সে কাশিটা কমছে না এবং অক্সিজেন ফল করে যাচ্ছে, আমাদের হার্ট ইনফেকশনও চিন্তা করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছে দেশ। বলেন, হামের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে যাওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আমাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে গেছে, টিকা তার ধারে কাছেও নেই, সেই কারণে এত দীর্ঘদিন ধরে হাম হয়ে আসছে এবং হামের মৃত্যু হচ্ছে। যেখান থেকে রুগী আসতেছে সেই এলাকাগুলোতে বিশেষ টিকা ক্যাম্পেইন করা, এটা যদি করা যেত তাহলে হয়তোবা এটা সংক্রমণটা একটা প্রতিরোধ করার সুযোগ সৃষ্টি হতো। পাশাপাশি সারা দেশে হামের টিকাদান ক্যাম্পেইনের সাফল্য নিয়েও জরিপ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 3 শর্তে লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল, পরবর্তী পরিদর্শন এবং ত্রুটি সংশোধনের অগ্রগতি পর্যালোচনা করে লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নবজাতক ও মাতৃসেবায় নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি ও কঠোর নির্দেশনা অনুসরণ করতে হবে হাসপাতালটিকে। এই শর্তের কোনোটি লঙ্ঘন হলে লাইসেন্স আবারও স্থগিত বা বাতিল হতে পারে। গত জুনে হাসপাতালটিতে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তার, নার্স এবং আমাদের হাসপাতালে যারা আছেন সবাই, সেবাকর্মী যারা আছেন, আমরা সকলেই প্রস্তুত আছি। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আপনাদের চিকিৎসা সেবা এবং অন্যান্য সকল সেবা কার্যক্রম যাতে শুরু করতে পারি। উদ্বোধনের পর থেকে অচল রেলের ইঞ্জিন ঘোরানো টার্ন টেবিল। লালমনিরহাটে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম অটোমেটিক রেলওয়ে টার্ন টেবিল এখন ময়লা, কচুরিপানা আর পানিতে ডুবে আছে। অচল হয়ে পড়ে থাকা এই প্রকল্প এখন অবহেলা আর অব্যবস্থাপনার প্রতীক। সুফিয়ান আল হাসানের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। ময়লা পানি আর কচুরিপানায় ঢেকে যাওয়া এই স্থাপনাটি একসময় ছিল দেশের প্রথম অটোমেটিক রেলওয়ে টার্ন টেবিল। উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলে রেল ইঞ্জিন ও কোচ ঘোরানোর দীর্ঘদিনের জটিলতা দূর করা, সময় ও অর্থ সাশ্রয় করা। কিন্তু প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি উদ্বোধনের পর থেকেই যান্ত্রিক ত্রুটিতে অচল হয়ে পড়ে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে নির্মিত হয় আধুনিক এই টার্ন টেবিল। প্রায় 30 বছর আগে বিকল হয়ে যাওয়া ব্রিটিশ আমলের টার্ন টেবিলের বিকল্প হিসেবে এটি নির্মাণ করা হয়। পরীক্ষামূলকভাবে চালানোর পর 2025 সালের 26শে মে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এরপরই ধরা পড়ে অটোমেশন ব্যবস্থার বড় ধরনের ত্রুটি।
রক্ষণাবেক্ষণের অভাবে এখন টার্নটেবিলের চারপাশে জমে আছে বৃষ্টির পানি, জন্মেছে কচুরিপানা, নষ্ট হয়ে গেছে স্বয়ংক্রিয় মোটর। পুরো প্রকল্পটি যেন মশা আর ব্যাঙের ছোট্ট জলাশয়ে পরিণত হয়েছে। নিরাপত্তার কারণে সিলগালা করে রাখা হয়েছে টার্নটেবিলের নিয়ন্ত্রণ সুইচও। রেয়ার সাইডে যখন থাকি তখন আমাদের অনেক সময় সিগন্যাল দেখা যায় না ইঞ্জিন সামনে থেকে, সেই ক্ষেত্রে আমরা সিগন্যালটা দেখতে একটু কষ্ট হয় এবং কি পয়েন্ট দেখতেও কষ্ট হয়। আমি যখন ঢাকা থেকে একটা লোকোমোটিভ এখানে নিয়ে আসবো, সেখানে আমি সময় পাবো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। আমরা তো পার্বতীপুর যে ওই লোকোমোটিভ ঘুরে নিয়ে আসার মতো সেই সময়টা তো পাবো না। রেলওয়ে প্রকৌশলীদের মতে নির্দিষ্ট সময় পর ইঞ্জিন ও কোচ ঘুরিয়ে না দিলে চাকার একদিকে অতিরিক্ত চাপ পড়ে, ফলে দ্রুত ক্ষয় হয়। এছাড়া চালকের কেবিন সামনে না থাকলে রেল লাইন ও সিগন্যাল পর্যবেক্ষণেও সমস্যা তৈরি হয়। টার্নটেবিল অচল থাকায় প্রতি 2 থেকে 3 মাস পর পর লালমনিরহাটের ইঞ্জিন ও কোচ ঢাকার কমলাপুরে নিয়ে ঘুরিয়ে আবার ফিরিয়ে আনতে হচ্ছে। এতে অতিরিক্ত জ্বালানি, সময় ও অর্থ ব্যয় হচ্ছে রেলওয়ের। আমরা এটা চেষ্টা করছি যাতে এটাকে আরও স্ট্রেনথেনিং করা যায় অথবা ম্যানুয়ালি লোকোমোটিভ ঘোরানো যায়। 3000 সিরিজ লোকোমোটিভের অ্যাক্সেল লোড বেশি থাকায় সেগুলা ঘোরানো একটু রিস্ক, কারণ মোটর সেটার ক্যাপাসিটি নিতে পারে কিনা একটু সন্দেহ আছে। ডিএমইকে বলেছি মোটরের ক্যাপাসিটিটা বাড়িয়ে নিতে, যার ফলে আমরা এটা দিয়ে সব ধরনের লোকোমোটিভ টার্নটেবিলে ঘোরাতে পারবো। অটোমেটিক টার্নটেবিল নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী 2024 সালে রেলপথ মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ উদ্ভাবক সম্মাননা সহ আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছিলেন। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। নির্মাণের 32 বছরেও সংস্কার না হওয়ায় বেহাল দশা দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের। এতে যাত্রী, পরিবহন চালক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রধান সড়কে যাত্রী ওঠানামা করায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আধুনিক বাস টার্মিনাল নির্মাণের আশা কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সংস্কার না হয় তৈরি হয়েছে গর্ত, সামান্য বৃষ্টি আর গাড়ি ধোয়া মোছায় বিভিন্ন স্থানে জমে যায় পানি। এ চিত্র দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের। 1993 সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালটি প্রতিষ্ঠিত হয়। উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি বাস টার্মিনালটি। যাত্রীদের জন্য নেই টয়লেট কিংবা বসার কোনো ব্যবস্থা। যাত্রী বিশ্রামগারে ছাদ ও দেয়ালের আস্তরণ খসে পড়ছে, ধরেছে শ্যাওলা। জানালা দরজাগুলো ভাঙা। খানাখন্দে ভরা টার্মিনালটিতে পানি নিষ্কাশনের নেই কোনো ব্যবস্থা। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। একটা রিক্সা দিয়ে যদি যাত্রী যায় আর একটা গাড়ি যদি পার হয়, গাড়ির কাদায় রিক্সার যাত্রী পর্যন্ত মানে কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আমরা চাই যে আমাদের সুবিধার্থে যেন এখানে উন্নয়নের ছোঁয়া লাগে। এখান থেকে প্রচুর টাকা ইনকাম হয়, সেই ইনকামের টাকাগুলো যাচ্ছে কোথায়? চালক ও শ্রমিকদের অভিযোগ, প্রায় সময় যাত্রী নিয়ে টার্মিনাল থেকে বের হওয়ার সময় খানাখন্দে বিকল হয়ে যায় গাড়ির যন্ত্রাংশ। যাত্রীরা ঠিক মতো নামাইতে পারে না, যাত্রী নামতে গেলে যাত্রীর খুব সমস্যা হয়, কাদো পানি। টার্মিনালে গাড়ি মানে স্প্রিং পাতি ভাঙে যায়। আমরা যে গাড়ি নিয়ে এসে শান্তি মতো একটু রেস্ট নেব, ওই রেস্ট নেওয়ার পরিবেশটা নাই। অবহেলায় পড়ে থাকা টার্মিনালটি আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস রাখা ও যাত্রী উঠানোর দুর্ভোগের কথা স্বীকার করলেন পরিবহন নেতারাও। অনেক সময় কর্তৃপক্ষের কাছে এটা নিবেদন জানিয়েছি আমরা এটা সংস্কারের জন্য, কিন্তু কোনো এটার আমরা মানে সুরা পাই নাই। আমাদের শ্রমিকদেরকে বাঁচান, আমরা শ্রমিকরা কঠিন করুণ অবস্থায় পড়ে আছি। তবে আধুনিক মডেল বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু করার কথা জানিয়েছে নির্বাহী প্রকৌশলী। প্রকল্পের অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আরওডিবি প্রকল্প থেকে ওনারা সরজমিন তদন্ত করে গেছেন, ওনারা ডিজাইন কাজ চলমান রাখছেন। আশা করি আমরা আধুনিক একটা টার্মিনাল উপহার দিতে সক্ষম হব। দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন আন্তঃজেলা ও অভ্যন্তরীণ রুটে 3 শতাধিক বাস চলাচল করে। সময় সংবাদ, দিনাজপুর। আগামী অক্টোবর বা নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত লক্ষ্য অর্জন করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং মানুষের
জীবনযাত্রা আরও সহজ হবে। বিগত সরকারের রেখে যাওয়া ৫৬,০০০ কোটি টাকার বকেয়া বিল পরিশোধে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে বলেও জানান মন্ত্রী। We have recently declared a policy of renewable energy, and our government target is 10,000 megawatt in these 5 years. The last government left behind 56,000 crore taka unpaid. Plus, and we are also paying daily bills, and these are based basically on the subsidy. I think trial and error and nuclear power, it will come around October, November. বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটছে আগের মতোই। প্রতি মাসে গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। একদিকে বেড়েছে বিদ্যুতের দাম, অন্যদিকে চার্জ প্রত্যাহারের ঘোষণাও কার্যকর হচ্ছে না। এতে বাড়ছে গ্রাহক অসন্তোষ। আর এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন ১৫০০ টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন ১২৬৯ টাকা। বাকি ২৩১ টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াই। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠে ফেলবে, সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য এটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ। যদিও গত ২৫শে মে সরকারের ১০০তম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা, বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলো তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। ১,০০০ টাকা বললে যদি ৩০০ টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিচ্ছু। গরিবের তো এসব মরণ। আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম ১৫০০ টাকা ভরার পরে ১৩০০ টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না, একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল, মিটারের বিল নিবেই কেন রে ভাই? বিদ্যুৎ বিভাগ বলছে প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া, এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের ৫ কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন ৮৭,৫০,০০০ গ্রাহক। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের সংকট কাটছেই না। দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে ভোগান্তি। পাম্পে দীর্ঘ অপেক্ষার ভোগান্তির পরও চাহিদা মতো মিলছে না গ্যাস। অনেক এলাকায় বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। বিকল্প ব্যবস্থায় চেপেছে বাড়তি খরচের বোঝাও। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন সমাধানের জন্য অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। দুপুর গড়িয়ে গেলেও লাইনে গ্যাস নেই। পরিবারের মুখে খাবার তুলতে রান্না করা হচ্ছে ইলেকট্রিকের চুলায়, কিন্তু গ্যাসের সংযোগ ও ইলেকট্রিকের চুলা দুটোর বিলি টানতে হচ্ছে রাজধানীর মগবাজারের এই পরিবারটিকে। চূড়ান্ত মাত্রায় খারাপ, মানে আমরা মনে হয় গ্যাসের চুলাটা টাচও করতে পারি নাই। প্রত্যেক মাসে তো প্রায় ২,০০০ টাকার মতো আমাদের লাইনের বিল দেওয়া হচ্ছে, আবার ইলেকট্রিক, এটা আমাদের এক্সট্রা একটা খরচ। গ্যাস সংকটের ভোগান্তিতে রাজধানীর সিএনজি পাম্পগুলো, ফিলিং স্টেশনের বাইরে সড়কে যানবাহনের লম্বা লাইন।
ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা স্থবির আয়ের চাকাও। গাড়ির জমা ও পরিবারের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সিএনজি অটোরিকশা চালক সহ পরিবহন নির্ভর সবাই। গ্যাসের সংকট, আমি গাড়ি চালাইতে পারি না, জমা ফুল দিতে হয়, মালিকের তা দিয়েটি আমার থাকে না। সারাদিন চলবে না, এতে দেখা যাচ্ছে যে 2টা-3টা পর্যন্ত চলবে। গ্যাসের সমস্যা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার মতো লাইনে ছিল। রাজধানীতে সংবাদ সম্মেলনে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি জানায়, বেশিরভাগ স্টেশনেই মিলছে না গ্যাসের চাপ। কোথাও কোথাও একেবারেই পাচ্ছে না, আবার রাতের বেলা পাচ্ছে। কখনো কখনো রাতের বেলা হয়তো বা কিছু স্টেশনে 1-2 পিএসআই পাচ্ছে, তখন শুধু মেশিনগুলি চলতে পারতেছে, তখন ডেলিভারি দিতে পারছে। তবে আগামী সপ্তাহে গ্যাসের এই সংকট কাটবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘমেয়াদী সমাধানের পরিকল্পনা করছে সরকার। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট পার ডে তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। এছাড়া 1 বছরের মধ্যে ভোলার উদ্ধৃত গ্যাস দেশের শিল্প কারখানায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বন অধিদপ্তরের 1,500 কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক। অভিযোগের তীর সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। শুধু সুফল প্রকল্প নয়, বন অধিদপ্তরের সব খাতে দুর্নীতির অনুসন্ধান করা হচ্ছে বলে জানান সংস্থাটির মুখপাত্র। বন ব্যবস্থা ও বন নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে 2018 সালে সুফল প্রকল্প নেয় বন অধিদপ্তর। 1,500 কোটি টাকার এই প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। গেল বছর অভিযানে কাগজে কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ মেলে। এতে সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সুফল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সহ প্রধান বন সংরক্ষকের একটা গাফিলতি ছিল। অভিযান শেষে প্রতিবেদন দাখিল করেছেন অনুসন্ধানকারী টিম, তার প্রেক্ষিতে মূলত অনুসন্ধান চলছে। দুদক বলছে, সুফল প্রকল্পের দুর্নীতির সব নথিপত্র সংগ্রহ করেছে অনুসন্ধানকারী দল। যাচাই বাছাই শেষে নেওয়া হবে আইনি পদক্ষেপ। এরই মধ্যে সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন বন অধিদপ্তরের যে সব প্রকল্প এবং সুফল প্রকল্প সহ সকল অনিয়মগুলো নিয়ে মূলত অভিযান শেষে তার প্রতিবেদনের পরে অনুসন্ধান চালাচ্ছে। এদিকে ঘুষের বিনিময়ে একদিনেই 77 কর্মচারীকে বদলি সহ দুর্নীতির নানা অভিযোগে বরিশাল অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের অবৈধ সম্পদের খোঁজ করছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। জনবল সংকট ও আধুনিকায়নের অভাবে মুখ থুবড়ে পড়েছে গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামার। বাধ্য হয়ে বেশি দামে অন্য জেলা ও বেসরকারি হ্যাচারি থেকে রেনু ও পোনা কিনছেন চাষিরা। এতে বাড়ছে উৎপাদন ব্যয়। এদিকে সমস্যার কথা স্বীকার করে খামার আধুনিকায়নে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। মাছের রেনু ও পোনার চাহিদা পূরণে প্রায় 4 হেক্টর জায়গায় 10টি পুকুর নিয়ে 1962 সালে প্রতিষ্ঠিত হয় গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামার। কিন্তু প্রয়োজনীয় জনবল ও আধুনিক প্রযুক্তির অভাবে মুখ থুবড়ে পড়েছে খামারটি। বর্তমানে একজন খামার ব্যবস্থাপক ও একজন কর্মচারী দিয়ে চলছে পুরো খামারের কার্যক্রম। সীমিত পরিসরে রুই, কাতলা, মৃগেল, পুঁটি সহ কয়েকটি দেশীয় কার্প জাতীয় মাছের রেনু উৎপাদন হলেও চাষিদের চাহিদা অনুযায়ী মিলছে না রেনু ও পোনা। সরকারি এই খামারটি আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত জনবল ও প্রয়োজনীয় অবকাঠামো পেলে মানসম্মত রেনু ও পোনা উৎপাদনে সক্ষম হবে বলছেন মাছ চাষিরা। গোলসা, পাঙ্গাস এই জাতীয় মাছগুলি আমরা চাই, কিন্তু দিতে পারে না, বাধ্য হয় অন্য হ্যাচারির থেকে আনা লাগে। যদি সরকার এটা একটু সুনজর দিত, একটু উন্নত করতো, আধুনিকায়ন করতো, যদি এখান থেকে ওরা সেই মাছগুলো পাইতো
তাহলে আমার মনে হয় যে কৃষকের আর সেই সমস্যাটা হইতো না। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে কাঙ্ক্ষিত মাছের উৎপাদন সম্ভব হচ্ছে না বলছে খামার কর্তৃপক্ষ। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। এটার যদি অবকাঠামো কলওয়ার আরও বাড়ায় তাহলে আমি আশা করি করতে পারবো, ভবিষ্যতে চাষিদের সরবরাহ করতে পারবো। ফলে এই মাছগুলো চাষ বাড়বে এবং উৎপাদনও বাড়বে, চাষি উপকৃত হবে। গাইবান্ধা মৎস্য বীজ উৎপাদন খামারটি রেনু ও পোনা বিক্রি করে ভঙ্গুর অবস্থা থেকেও বছরে প্রায় 8 লাখ টাকা আয় করে আসছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে বিপাকে ঠাকুরগাঁয়ের কৃষক ও ব্যবসায়ীরা। সংরক্ষণের 5 মাস পার হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বের করছেন না আলু, ফলে বস্তায় পৌঁছতে শুরু করেছে। এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। ঠাকুরগাঁও থেকে রুবেল ইসলামের ক্যামেরায় বিস্তারিত, জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। জেলার প্রতিটি হিমাগারে আলু বাছাইয়ের কাজে এখন ব্যস্ত শ্রমিকরা। বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলেও অর্থের প্রয়োজনে কিংবা বেকায়দায় পড়ে হিমাগারের সংরক্ষিত আলু বের করতে দেখা যায় হাতে গোনা কয়েকজন কৃষক ও ব্যবসায়ীদের। তবে কয়েক মাস ধরে সংরক্ষণ করা আর অতিরিক্ত আলুর চাপে পচন ধরেছে। উত্তরের কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁয়ের হিমাগারগুলোর চিত্র এখন এমনই। গেল মৌসুমে জেলায় আলুর বাম্পার উৎপাদন হয়েছে, তবে ওই সময় বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা হিমাগারে সংরক্ষণ করেন। ফেব্রুয়ারিতে মজুত করা আলু নভেম্বরে বের হওয়ার কথা। আলু বর্তমান যে অবস্থা, যে আলু আছে আমাদের এই আলু বিক্রি করে খরচাটাও আসবে না। যে লস হচ্ছে এই লসে কৃষক ব্যবসায়ী আলু বের করবে না। এই আলু যদি বের না হয় তাহলে তো বহুত ক্ষতি হয়ে যাবে। কৃষক লস খাচ্ছে, ব্যবসায়ী লস খাচ্ছে, সবগুলাই লস খাচ্ছে। এখন যে মজুদ আছে এই তুলনামূলকভাবে আপনার কৃষক দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আলু ডেলিভারি নিতে আসতেছে না। এতে আমরা মনে করেন ব্যবসায়ী, কৃষক এবং কোম্পানির হিমাগার মালিক তারা অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হবে। তবে এখন পর্যন্ত বের করা হয়েছে মাত্র 12% আলু। কৃষক ও ব্যবসায়ীদের দাবি পাইকারিতে 17 থেকে 18 টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, তাই এখনো হিমাগার থেকে বের হয়নি অন্তত 88 ভাগ আলু। এ নিয়ে দুশ্চিন্তায় তারা, চাইছেন সরকারের সহযোগিতা। সংরক্ষিত আলু নিয়ে বিপাকের কথা জানান হিমাগার সংশ্লিষ্ট কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের এই নেতা। বর্ধিত আলুটা এখানে পড়ে আছে, এটা যদি আমরা বের করতে না পারি, আলু যে একটা শিল্প তৈরি হয়েছিল ঠাকুরগাঁও জেলায়, এই শিল্পটা কিন্তু ধ্বংসে পরিণত হবে। এতে করে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, কৃষক ক্ষতিগ্রস্ত হলে মালিক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, সবাই, পুরো সেক্টরটাই একটা হুমকির মুখে পড়বে। জেলা কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের তথ্য বলছে জেলায় 17টি হিমাগার রয়েছে, আর এসব হিমাগারে সংরক্ষণ করা হয় প্রায় 2 লাখ মেট্রিক টন আলু। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বর্ষা এলেই নদ নদীর অরক্ষিত তীর জুড়ে বাড়ে ভাঙন, বাস্তুচ্যুত হয়ে পড়েন হাজারো মানুষ। এমন অসহায়ত্বে মেলে না সরকারি সহযোগিতাও। ভাঙন রোধে সময়োপযোগী পরিকল্পনার অভাবই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় নদী পাড়ের মানুষের। কুড়িগ্রাম থেকে বাদশা সৈকত এবং হিলি থেকে শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জামিল মিয়া ও আমির হামজা। এক সপ্তাহ আগে ভাঙনে বসতভিটা হারিয়েছেন শাহ আলম। এরপর স্ত্রী মর্জিনা, 2 সন্তান ও 1 নাতিকে নিয়ে ঠাঁই হয়েছে একচালা টিনের নিচে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সরকার পাড়ায় ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর মোহনায় বসবাসকারী শাহ আলমের মতো অবস্থা একই এলাকার আজিজুল হক, সূর্য বানুসহ অনেকের। এবছর বর্ষা শুরুর পর থেকে জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের প্রায় 300 কিলোমিটার অরক্ষিত পার জুড়ে চলছে ভাঙনের তাণ্ডব। যে কোনো সহযোগিতা যদি সরকার করতো, ঘর বাড়ির দিক দিয়ে, নদী বাঁধনের দিক দিয়ে, তাহলে ভালো হতো। কোনো জায়গায় যাব তার কোনো বুদ্ধি নেই, আর টাকা পয়সাও আমার কাছে নাই। যে যা কামাই করছি সব বউ বাচ্চা পালি টাকা পয়সা খরচা হয়ে গেছে। অন্য যে মাল সামনা নিয়ে মানুষের জায়গার মধ্যে বাড়ি ঘুরিয়ে
আবার তো কাওড়ানা গিয়ে আসছি, আমি কোথায় যাব না যাব এর মতো আমার বুদ্ধি নেই। উজানের ঢলে নদ নদীর পানি উঠানামা করায় ভাঙনের কবলে পড়া 44টি পয়েন্টে জরুরি ভিত্তিতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। তবে এরই মাঝে কয়েকটি এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ব্রহ্মপুত্রের ডান তীরেও অর্থাৎ চিলমারি, উলিপুর এবং কুড়িগ্রাম সদর এই জায়গাগুলোর জন্য 2 ফেজে আসলে আমাদের একটি ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট রয়েছে। আমরা এর ফার্স্ট ফেজের ডিপিপি প্রণয়ন করে দাখিল করেছি। এর প্রেক্ষিতে আরেকটি কমিটিও গঠন হয়েছে। কমিটি রিপোর্ট দিলে সেটি আমরা প্ল্যানিং কমিশনে পাঠাবো। করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন এলাকা। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙনে বিলীন হওয়ার শঙ্কা রয়েছে গ্রামের পর গ্রাম। দ্রুত শহর রক্ষা বাঁধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আমাদের কোনো জায়গা কেনার মতো সমতুল্য নাই। নদী ভাঙে যাওয়া, কোনো সরকার বাঁধ দিবে তাও দেয় না, কোনো সরকার কোনো দেখশুনি করে না। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের গ্রামটা এখান থেকে 1-1.5 কিলো ফাঁকে ছিল, ভাঙতে ভাঙতে এখন গ্রামের ধারে চলে আসছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের সাথে অলরেডি কথা হয়েছে এবং ওনারা প্রজেক্ট নিয়েছেন। ওখানে হয়তো জিও ব্যাগ দিয়ে আমাদের পাড়টাকে বাধ্যাই করে আপাতত পাড় ভাঙার থেকে আমরা রক্ষা করে পরবর্তীতে এই ঘরগুলোর বিষয়ে আমরা একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। যেসব জায়গাগুলো বেশি ভার্নাবেল আমরা সবগুলো লিস্ট আপ করেছি এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থাও নিয়েছি। 18.63 বর্গ কিলোমিটার আয়তনের ঘোড়াঘাট পৌরসভায় 60,000 লোকের বসবাস। ওমর ফারুক, সময় সংবাদ। ভোরের সময়ে ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিয়া সুরাওয়ার্দী। মনির, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সুহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। নারী শিক্ষার্থীকে প্রেম নিবেদনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটেছে। রাকসু ও শিবির নেতারা লাইব্রেরিতে ঢুকে ছাত্রলীগ দাবি করে কয়েক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে। প্রক্টর দফতর ও কেন্দ্রীয় গ্রন্থাগারে দফায় দফায় এসব ঘটে। এর জেরে বিক্ষোভ করেছে ছাত্র শিবির ও ছাত্রদল। উপাচার্য জানিয়েছে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। রোববার বিকেলে সংস্কৃত বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ ওঠে একই বিভাগের মহসিন আলমের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে সোমবার দুপুরে দুপক্ষকে ডেকে বৈঠক করেন প্রক্টর মাহবুবুর রহমান। বৈঠকে মহসিনের পক্ষ নিয়ে প্রক্টরের দপ্তরে যান আনাজ সহ কয়েকজন। হুমকির অভিযোগ অস্বীকার করে প্রক্টরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তারা। এ সময় আনাজকে ছাত্রলীগ কর্মী আখ্যা দিয়ে তাকে মারধরের অভিযোগ ওঠে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার ও এজিএস সালমান সাব্বিরের বিরুদ্ধে। ঘটনার জেরে বিকেলে রাকসু ভবনে যান আনাজ সহ কয়েকজন। দাবি উঠেছে আনাজ সহ তার সঙ্গে থাকা শিক্ষার্থীরা চড়াও হন রাকসু নেতাদের উপর। আমি বসে জাস্ট কাগজে লিখতেছি, সিগনেচার করতেছি, আকস্মিকভাবে তারা হামলা করে আর কি। আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে বা আমাকে মারা হয়েছে, এটার ভিডিও সারা দেশে ছড়ায় তারা এটা পাবলিশ করতে চায় যে হ্যাঁ সালাউদ্দিনকে আমরা ধলাই দিছি। তো শুধুমাত্র এইটার দিকে তাকায় আমি ইনস্ট্যান্ট অ্যাকশন নিছি। পরে কেন্দ্রীয় গ্রন্থাগারে আম্মার সহ রাকসু ও শিবির নেতারা এলে দুপক্ষের বাগবিতণ্ডা হয়। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ। অভিযোগ করা হয় শিবির ও রাকসু নেতারা অতর্কিতভাবে পাঠকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের মারধর করে। আহত একজনকে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আরেক দফা পেটায়। ঘটনার পর উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। অন্যদিকে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রাকসু শিবিরের সন্ত্রাসী যারা, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি যেখানে পড়াশোনা করার জায়গা, সেখানে কিভাবে মব তৈরি করে তারা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদেরকে হত্যার উদ্দেশ্যে কিভাবে হামলা করেছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রদলের ভাইদের সাবধান করে দিতে চাই, আপনারা আমাদের সহযোগী। আপনাদের উচিত ছিল ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র শিবির, রাকসু নেতৃবৃন্দ যে প্রতিবাদ করতেছে এটার সাথে থাকা। এটার সাথে না থেকে আপনারা আলাদাভাবে গিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করতে চান। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এটার এভিডেন্স সমস্ত কালেকশন করার পরে এর বিচার ব্যবস্থা বা এর প্রত্যক্ষভাবে এদের সঙ্গে যারা জড়িত আছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে প্রতিটি ঘটনায়। দ্রুত তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন উপাচার্য।
মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে বিরোধ একই থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজের। এরই অংশ হিসেবে বাবুকে হত্যার পরিকল্পনা করে সে। 25 লাখ টাকার চুক্তিতে ভাড়া করে পেশাদার খুনি। পরিকল্পনা মতো কিলিং মিশনে অংশ নেয় 4 অস্ত্রধারী সহ 11 জন। বাবু প্রাণে বেঁচে গেলেও নিহত হন এক যুবদল কর্মী। এ ঘটনায় আরও 7 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 24 জুলাই রাত 11:30 মিরপুর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে আড্ডা দিচ্ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবু সহ কয়েকজন। হঠাৎ অস্ত্রধারীরা এসে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। ভাগ্যক্রমে বাবু বেঁচে গেলেও মারা যান যুবদল কর্মী ইউসুফ ব্যাপারী। গুলিবিদ্ধ হন 2 জন। হামলার পর অস্ত্রধারী এক হামলাকারীকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হামলার কারণ ও জড়িতদের নাম। পরে অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, ময়লা টেন্ডার, ফুটপাত দখল ও ডিশ বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে হত্যার ছক কষেন কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজ। কিছু জমি জমা দখল, ফুটপাত দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, সেটি এটার সঙ্গে জড়িত। আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটি স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা। হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। পুলিশ জানায়, বাবুকে হত্যা করতে 25 লাখ টাকার চুক্তিতে পেশাদার খুনিদের ভাড়া করে সিএনজি হাফিজ। এরপর কিলিং মিশনে অংশ নেয় 4 অস্ত্রধারী সহ 11 জন। প্রাথমিকভাবে জানা গেছে যে 25 লাখ টাকায় চুক্তি হয়েছে। যে ঘটনা ঘটেছে এবং যাকে টার্গেট করা হয়েছিল, 2 জনের রাজনৈতিক পরিচয় আছে। রাজনৈতিক ব্র্যান্ডিং এ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং সিএনজি হাফিজ সহ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি পুলিশ গ্রেফতার করে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। 24 5 আগস্ট চট্টগ্রামের ডবল মুরিং থানা থেকে লুট হওয়া ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডে 2টি 9mm পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকে বিদেশি পিস্তল সহ গ্রেফতার করা হয়েছে। প্রায় 2 বছর আগে 24 5 আগস্ট ডবলমোরিং থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রের মধ্যে ব্রাজিলের তৈরি টরাস ব্র্যান্ডের 2টি 9AM পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কলোনির বস্তি এলাকায় অস্ত্র বেচাকেনার তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল তল্লাশি করে 2টি পিস্তল উদ্ধার করা হয়। সোমবার বিকেলে সিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে এগুলো ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র। 9mm পিস্তল, তরাস, ম্যাগাজিনযুক্ত জাহাজ স্লাইডের গায়ে TI 073329 মেড ইন ব্রাজিল এবং 2000 পিস ইয়াবা সহ সন্ত্রাসী আলমগীরকে আটক করা হয়। এদিকে চট্টগ্রামের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান DDN এর কার্যালয়ে 2 কোটি টাকা চাঁদার দাবিতে সশস্ত্র হামলার ঘটনায় আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকে গ্রেফতার করেছে বাজিদ মোস্তামি থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই তো তদন্তাধীন আছে। আমরা তার সাথে কথোপকথন, তাদের সাথে যে ডেভিড ইমনের কোনো কথোপকথন যদি আমরা পাই, সেটা যাচাই বাছাই করা হবে। তারাই নিজেরাই বলেছে যে তারা ডেভিড ইমনের সহযোগী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে অংশগ্রহণ করে। লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিএমপি। একই সঙ্গে সন্ত্রাসীদের শনাক্ত করে জড়িতদের গ্রেফতারে অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আকাশসীমা প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনায় কর্মদক্ষতা বৃদ্ধি নিয়ে সেমিনার আয়োজন করল বাংলাদেশ বিমান বাহিনী। সোমবার সকালে ঢাকা সেনানিবাসে BAF বাসার ঘাটিতে আয়োজিত সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিমান বাহিনী প্রধান জানান, বর্তমান যুগে জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান অনুষঙ্গ আকাশ সীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। উপদেষ্টা রাশেদ আল মাহমুদ বলেন, দক্ষিণ এশিয়া এবং
ইন্দো প্যাসিফিক অঞ্চলে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা এবং নতুন নতুন কৌশলগত জোটের উত্থানে দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর কী ধরনের প্রভাব পড়ছে তা বিশ্লেষণ করতে হবে। On this subject. So thank you very much for sharing your views. বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী সাবেক ছাত্রদল নেতা নিজামুদ্দিন শান্ত হত্যায় জড়িত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার গভীর রাতে সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় ছুরিকাঘাত করে আইনজীবী নিজামুদ্দিন শান্তকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার অজ্ঞাত আসামি করে মডেল থানায় হত্যা মামলা করেন তার স্ত্রী। সোমবার ভোরে সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে জড়িতদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন হত্যার নেতৃত্ব দানকারী শেখ মুরাদ শান্তর পূর্ব পরিচিত। পুলিশ প্রায় 20 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আমরা বিস্তারিত আমরা খুব সরাসরি অভিযান সরবরাহ কমায় লালমনিরহাটের বাজারে বেড়েছে দেশি মাছের দাম। এদিকে উৎপাদন কমায় নীলফামারীতে সবজির দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা। এই মুহূর্তে লালমনিরহাটে আছেন সহকর্মী সুফিয়ান আল হাসান এবং নীলফামারীতে আছেন শাকির হোসেন বাদল। সরাসরি প্রথমে যাচ্ছি সুফিয়ানের কাছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের যে পাইকারি মাছের আড়ত রয়েছে গোশালা বাজার, সেই বাজারে বেলা বাড়ার সাথে সাথে এখানে কিন্তু বিক্রেতা এবং পাইকারদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদিও খুব সকাল, আস্তে আস্তে কিন্তু এখানে মাছ যারা বিক্রি করবেন তারা তাদের মাছ নিয়ে আসছেন এবং পাইকাররাও কিন্তু একের পর এক এখানে আসছেন। আমরা এখানে এসে মাছের যে দাম দেখতে পেলাম সেটি হচ্ছে যে গত সপ্তাহে টানা বৃষ্টি থাকার কারণে খালে বিলে অনেক দেশি মাছ ছিল, এই জন্য দাম কম ছিল। তবে চলতি সময়ে কিন্তু টানা রোদ থাকায় খাল বিল শুকিয়ে যাওয়ায় দেশি যে মাছ সেটি কম পাওয়া যাচ্ছে, এই জন্য দেশি মাছের দাম কিছুটা এখানে বেড়ে গেছে। আমরা যদি মাছের দামগুলো একটু বলি, যে এখানে গোচি মাছের দাম চলছে 500 থেকে 600 টাকা প্রতি কেজি। চিংড়ি মাছের দেশি চিংড়ি মাছের কেজি যেটি সেটি চলছে 800 থেকে 1000 টাকা এবং এখানে যে বড় চিংড়ি যেটি আসছে সামুদ্রিক সেটির কেজি চলছে 700 থেকে 800 টাকা। টাকি মাছ যেটিকে আমরা বলি সেটি চলছে 200 থেকে 250 টাকা কেজি। বড় রুই যেটি আছে সেটি 300 থেকে 350 টাকা পর্যন্ত কেজি চলছে এবং বড় যে কাতলা মাছ রয়েছে সেটির কেজি 350 টাকা চলছে। মৃগেল 200 টাকা চলছে এবং গ্লাস কাপ যে মাছ রয়েছে সেটি চলছে 220 থেকে 280 পর্যন্ত। আমরা এখানে একটু পরে কিন্তু এখানে জমজমাট ভিড় হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে থাকা যে পাইকাররা রয়েছে তেনারা আমাদেরকে যেমনটা বলছেন যে এটি যদি আবার বৃষ্টি হয় তাহলে দেশি মাছের দাম কিন্তু স্বাভাবিক থাকবে। তো এই ছিল লালমনিরহাট থেকে আমাদের দেশি মাছের খবরাখবর। এখন আমরা যাব আমাদের নীলফামারীতে যে প্রতিনিধি রয়েছে শাকির হোসেন বাদল তার কাছে। প্রথমে জানিয়ে রাখি যে নীলফামারীর হাট বাজারগুলোতে বর্তমানে শাকসবজির সরবরাহ অত্যন্ত কম। গ্রীষ্মকালীন সবজি আবাদ, বিশেষ করে কয়েকদিনের ভারী বর্ষণ এবং প্রচণ্ড গরমের কারণে সবজি উৎপাদন কিন্তু বলা যাচ্ছে যে একেবারে নিম্ন পর্যায়ে, যার ফলে দেখা যাচ্ছে যে নীলফামারীতে সবজি উৎপাদন অত্যন্ত কম হওয়ায় প্রতিটি সবজির দাম কিন্তু এখন এই গত কয়েক সপ্তাহের তুলনায় প্রায় প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেশি এবং যার কারণে আপনারা দেখছেন যে এটি একটি বিশাল
পাইকারি সবজির বাজার, কিন্তু এখানে আজকের সবজির আমদানি অত্যন্ত কম। মানুষের ক্রেতা বিক্রেতা উভয়েরই পদচারণা কিন্তু কম। আমি আপনাদেরকে সবজিগুলোর দাম আপনাদেরকে জানাচ্ছি যে বর্তমানে এখানে বেগুন পাইকারি রেট আপনাদেরকে বলছি। বেগুন কেজি প্রতি 55 টাকা থেকে 60 টাকা, বরবটি 60 টাকা থেকে 65 টাকা, ঝিঙ্গা 55 টাকা থেকে 60 টাকা, চিচিঙ্গা 60 টাকা, করলা 65 থেকে 70 টাকা, লাউ 30 থেকে 35 টাকা প্রতিটি, ঢেঁড়স 50 থেকে 55 টাকা, শসা 45 থেকে 55 টাকা, পটল 55 থেকে 60 টাকা, কাঁচামরিচ এটি বলা যায় যে কাঁচামরিচের ঝাল দ্বিগুণ হয়ে গেছে। যে কয়দিন আগেও যেখানে 60 থেকে 70 টাকা কেজি, এখন কিন্তু এটি দাঁড়িয়েছে প্রায় 250 টাকা কেজি। এটি হলো পাইকারি বাজার, কিন্তু আপনি খুচরো বাজারে গেলে কিন্তু এর রেট কিন্তু প্রতি কেজিতেই 20 টাকা করে বেড়ে যাবে। এবং দেখা যাচ্ছে যে গ্রীষ্মকালীন এই সবজি বাজারে কিন্তু অস্থিরতা বিরাজ করছে। কয়েকদিন আগেও যে সবজি 30 টাকা 25 টাকা কেজি দরে ছিল, এখন তা কিন্তু প্রায় 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতিটি সবজিতেই কিন্তু কেজি প্রতি 30 থেকে 35 টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে। এই ছিল নীলফামারীতে পাইকারি সবজি বাজার থেকে সর্বশেষ। যুক্ত ছিলাম নীলফামারীতে, এর আগে ছিলাম লালমনিরহাটে। গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় নজিরবিহীন বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সোমবার কলকাতা প্রেস ক্লাব থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিকরা। ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হয় মিছিল। সেখানে মানববন্ধন গড়ে তুলে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে বাধাহীন পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। প্রতিবাদকারীরা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত শুক্রবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বাম ও কংগ্রেসের ডাকা মিছিল কভার করতে গিয়ে একাধিক সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় 7টি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে সদ্য কার্যকর হওয়া গুন্ডা দমন আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও একদিনে 3 ফিলিস্তিনি নিহত, আহত অন্তত 15 জনের বেশি। একই দিনে 60 ফিলিস্তিনি বন্দীকে গাজায় ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। তবে অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে 120 জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধ থেমে থাকলেও মানবিক সংকট আরও গভীর হচ্ছে। গাজায় যুদ্ধবিরতির পরিবেশ থাকলেও থামেনি রক্তপাত। সোমবারও খান ইউনিস, ওয়াদি আল সালকা, জাবালিয়া আল বালাত, ওয়াল কারারা এলাকায় ইসরায়েলি ড্রোন ও গোলাবর্ষণে কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং আহত হন। স্থানীয় মন্ত্রণালয় জানিয়েছে হাসপাতালগুলো সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে। প্রতিদিনই নতুন আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। একই দিনে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় 60 ফিলিস্তিনি বন্দীকে গাজায় ফিরিয়ে দেয় ইসরায়েল। তবে বন্দী বিষয়ক সংগঠনগুলোর দাবি এখনও প্রায় 4,900 ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে রয়েছেন। এর মধ্যে 1000-এর বেশি প্রশাসনিক আটক আইনে বিচার ছাড়াই বন্দী আছেন। তাই বন্দী মুক্তির এই পদক্ষেপকে আংশিক মানবিক উদ্যোগ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে আরও জোরদার হয়েছে ইসরায়েলি অভিযান। নাবলুস, রামাল্লাহ, হেব্রন, কালকিলিয়া ও পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে 120 জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়। কালান্দিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে আরব লীগ। পাশাপাশি পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া এবং কৃষি জমি দখলের ঘটনাও বেড়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতিকেই বসতি স্থাপনকারীর হামলা চালিয়ে জমি ও সম্পত্তি দখল করছে। বিশ্লেষকদের মতে সংঘাত কিছুটা কমলেও পশ্চিম তীরে অভিযান ও দখল নীতি আরও তীব্র হওয়ায় ফিলিস্তিন সংকট এখন নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে।
এদিকে লেবাননে উত্তেজনা অব্যাহত। বৈরুত সফরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় পুরো গ্রাম ধ্বংস এবং বেসামরিক স্থাপনায় আঘাতের কিছু ঘটনা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনো অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বিশ্লেষকদের মতে গাজা, পশ্চিম তীর ও লেবানন তিনটি ফ্রন্টে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা এখনো অনেক দূরে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় আন্তর্জাতিক বাহিনীকে প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন রওনা হওয়ার একদিন আগে একজন ইসরায়েলি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এদিকে গাজায় শান্তি বাহিনীকে প্রবেশের ইসরায়েলি অনুমতিকে স্বাগত জানিয়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরের দৃশ্য এটি। ইসরায়েলের গাজা যুদ্ধ শুরুর পর অনবরত বোমা হামলায় ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন এই ফিলিস্তিনিরা। উপত্যকাটিতে নিরাপত্তা বাহিনীকে ঢুকতে দেওয়ার ইসরায়েলি সিদ্ধান্তে আশা জেগেছে তাদের মনে। তাঁবু শিবিরে বসবাস করা অনেকেই এখন স্বপ্ন দেখছেন নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার। তাদের প্রত্যাশা, শান্তি বাহিনী তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসতভিটা আবার নির্মাণ করবে। আশা করি আমরা আমাদের নিজ শহরে ফিরে যেতে পারবো। তারা আমাদের ঘরবাড়ি পুনর্গঠন করবে, যাতে আমরা এখানে আটকা পড়ে না থাকি। আল্লাহর সাহায্যে এবং তারপর সমগ্র বিশ্বের সমর্থনে প্রত্যেকে আন্তরিকভাবে আমাদের পাশে দাঁড়াবে এবং সর্বতোভাবে আমাদের সমর্থন করবে। ইসরায়েল শান্তি কমিটিকে প্রবেশের অনুমতি দেয়াতে আমরা খুশি। আমরা আবার আগের জীবনে ফিরে যাব, আমাদের দুর্দশা কমবে। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী নামের এই মিশনে উগান্ডা ও মরক্কোর মতো মিত্র দেশগুলোর 200 জন সদস্য থাকবেন, যারা ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকাগুলোতে মোতায়েন হবেন। গাজায় প্রবেশের জন্য প্রতিটি দলের পৃথক ইসরায়েলি অনুমোদনের প্রয়োজন হবে, তবে বাহিনীগুলো কখন মোতায়েন হবে তা স্পষ্ট করে জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল এই বহুজাতিক নিরাপত্তা বাহিনীকে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। শাফিনা সুলতানা, সময় সংবাদ। রাতভর পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মস্কো, কিয়েভ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর দিয়েছে দেশটি। যুদ্ধের মধ্যে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে আগের সব প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি নতুন সামরিক প্রযুক্তি সহায়তার আশ্বাস দিয়েছে লন্ডন। রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর দিয়েছে সংশ্লিষ্টরা। পাল্টা হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলেও হতাহতের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষই জ্বালানি স্থাপনা, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা আরও জোরদার করেছে। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাজ্য সফরে গিয়ে নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্ষমতা নেয়ার পর প্রথম বিদেশি নেতা হিসেবে জেলেনস্কিকে স্বাগত জানিয়ে বার্নহাম বলেন, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন শতভাগ অব্যাহত থাকবে এবং লন্ডনের দেয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করা হবে। তিনি শিগগিরই ইউক্রেন সফরের ঘোষণাও দেন। দুই নেতা পোর্টসমাউথ নৌঘাঁটি পরিদর্শন করে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। যুক্তরাজ্য কিয়েভকে নতুন স্টর্মক্লোক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি হস্তান্তরের ঘোষণা দিয়েছে, যা রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করে ড্রোন পরিচালনায় সহায়তা করবে। পাশাপাশি যৌথ ড্রোন উৎপাদন ও প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। সফরের আগে জেলেনস্কি বলেছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ইউক্রেনের আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। লন্ডন জানিয়েছে 2022 সাল থেকে ইউক্রেনকে তাদের মোট সহায়তা 25 বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যার মধ্যে 16 বিলিয়ন পাউন্ড সরাসরি সামরিক সহায়তা। এদিকে নতুন শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা চললেও ক্রেমলিন বলছে তাদের কাছে এখনও নির্দিষ্ট প্রস্তাব পৌঁছেনি। এরই মধ্যে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় নতুন উত্তেজনা তৈরি হয়েছে। তেহরান এই হামলার জন্য কিয়েভকে দায়ী করে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিশ্লেষকদের মতে এতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ইউরোপের গণ্ডি ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ও কাস্পিয়ান অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে বহু বাড়িঘর। উপড়ে পড়েছে গাছ, উল্টে গেছে যানবাহন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় সোমবার বিকেলে আঘাত হানে টর্নেডোটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেনাসা ও আশপাশের এলাকায়।
আঘাত হানে পাশের অ্যাপলটন শহরেও। দুর্যোগের পর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে হাজারো মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে জরুরি সেবা সংস্থাগুলো। বিশ্বের অন্যতম শক্তিশালী পাসপোর্ট এখন দক্ষিণ কোরিয়ার। এর পেছনে রয়েছে দেশটির শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নত অর্থনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে গড়ে ওঠা দীর্ঘদিনের আস্থা। আর তাই বিশ্বের অধিকাংশ দেশই কোরিয়ান নাগরিকদের ভিসামুক্ত বা সহজ শর্তে প্রবেশের সুযোগ দেয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। পাসপোর্ট শুধু ভ্রমণের নথি নয়, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক শক্তি ও বৈশ্বিক আস্থার প্রতিচ্ছবি। কোনো দেশের নাগরিক কত সহজে বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশ করতে পারবেন তা নির্ভর করে ওই দেশের পররাষ্ট্রনীতি, ভিসা সংক্রান্ত চুক্তির উপর। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্সের 20তম বার্ষিক পাসপোর্ট সূচক অনুযায়ী দক্ষিণ কোরিয়ার নাগরিকরা বিশ্বের 188টি দেশে ভিসামুক্ত অথবা অনারাইভাল ভিসার সুবিধায় ভ্রমণ করতে পারেন। একই অবস্থানে রয়েছে জাপান ও সংযুক্ত আরব আমিরাত। আর 192টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনীতি ও প্রযুক্তি নির্ভর রাষ্ট্রে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া। প্রবাসী বাংলাদেশিদের মতে সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতাই দেশটির পাসপোর্টকে বিশ্বের অন্যতম শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। যে উন্নত অর্থনীতি, উন্নত প্রযুক্তি, শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা, জননিরাপত্তা, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক এবং সামাজিক যে নিরাপত্তার বিষয়গুলো আছে, এগুলো দক্ষিণ কোরিয়া খুবই জোরদার। যার ফলশ্রুতিতে দক্ষিণ কোরিয়া বরাবরের মতো নিজেদেরকে একটি সুশৃঙ্খল এবং সভ্য জাতি হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। কোরিয়ান কালচার, কোরিয়ান অর্থনীতি, কোরিয়ান কে-পপ এবং কি যারা ওয়ার্ল্ড ওয়াইড বিটিএস আছে, এরা সবকিছু মিলিয়ে কোরিয়া এখন বর্তমানে অনেক ভালো অবস্থানে যাচ্ছে দিন দিন। এই দেশের যে কালচারগুলা তারা যেভাবে উঠাই ধরছে মানুষের কাছে, এবং বিদেশি পর্যটকদের কাছেও তারা ধরেন অনেক দেখার মতো অনেক জায়গা বলেন বা দেখার মতো অনেক বলেন সবকিছুই আছে। বিশ্লেষকরা বলছেন এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ক, শক্তিশালী অর্থনীতি, বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর আইন শৃঙ্খলা ও অভিবাসন ব্যবস্থা। পাশাপাশি প্রযুক্তি উদ্ভাবন, কে-পপ, চলচ্চিত্র ও সাংস্কৃতিক প্রভাব দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করেছে। বিশ্বের বিভিন্ন দেশে ভিসামুক্ত বা সহজ ভ্রমণের সুযোগ একটি পাসপোর্টের শক্তি পরিমাপের অন্যতম মানদণ্ড। আর এই সূচকে আবারও বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে দক্ষিণ কোরিয়া। এই শক্তিশালী পাসপোর্ট শুধু ভ্রমণের সুবিধাই দেয় না, এটি বিশ্বমঞ্চে একটি দেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক আস্থারও প্রতীক। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। এবার খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার অভাব অপূরণীয়, কিন্তু এ নিয়ে আক্ষেপ করতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার। ব্যাখ্যা দিয়েছেন সৌম্য জাকিরদের অন্তর্ভুক্তি, রবিউলের বাদ পড়া এবং অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়ে। ডারউইনের কন্ডিশন পক্ষে থাকবে বলে প্রত্যাশা সাবেক অধিনায়কের। সম্মান নিয়ে আসতে চাই। অস্ট্রেলিয়া থেকে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। দল নির্বাচনের মতো সংবাদ সম্মেলনেও কঠিন পরীক্ষা দিলেন প্রধান নির্বাচক। প্রায় 30 মিনিটের দীর্ঘ প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগই ছিল নাহিদ রানাকে কেন্দ্র করে। নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমরা যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যেন সিরিজ যাবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। পূর্ণ শক্তির দল না পেলেও হাবিবুল বাশারের প্রত্যাশা টাইগাররা খেলুক আক্রমণাত্মক ক্রিকেট। নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেই এমন ভাবনা, আর সে ভাবনা থেকে 5 বছর পর সাদা পোশাকে ফিরলেন সৌম্য সরকার। এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার। জাকির হাসান আছেন আরেকজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন, বাট আমাদের কাছে মনে হচ্ছে সৌম্য ইজ মোর
মানে এই পেস যে বোলিংটা এই পেসটা সৌম্য সরেশ যেটা খেলেছে বাকিরা কেউ খেলেনি। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি। সবশেষ এনসিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য, তবে সেখানে খেলেছেন ওপেনার হিসেবে। অস্ট্রেলিয়া সিরিজেও কি নিজের পছন্দের জায়গায় খেলবেন, উত্তর দিতে পারেননি সাবেক অধিনায়ক। অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়েও জানালেন ভিন্ন মত। আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য, 7-এর জায়গায় 6 আসলে আমার মনে প্রিফারেবল ছিল। ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। এদিন স্কিল ট্রেনিং শুরু করেছে বাংলাদেশ, তবে ক্যাম্পে আসেননি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ছাড়াই বাউন্স সামলানোর প্রস্তুতি চলছে। 31 তারিখ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আবারও হতাশ করলেন ইমরানুর রহমান। কমনওয়েলথ গেমসের 100 মিটার স্প্রিন্টে হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। হিটে মোট অংশ নিয়েছিলেন 73 জন স্প্রিন্টার, তাদের মধ্য থেকে 27তম হয়েছেন ইমরানুর। এছাড়াও বক্সিংয়ে শেষ 16 থেকে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। জাতীয় অ্যাথলেটিক্সের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের পার্থক্য বিস্তর, আর তাই মাস দুয়েক আগে দ্রুততম মানবের খেতাব জিতলেও ইমরানুরকে ঘিরে খুব একটা প্রত্যাশা ছিল না কমনওয়েলথ গেমসে। সেটা তার 10.58 সেকেন্ড টাইমিংয়ের জন্য। তারপরও আলোচনা আর সম্ভাবনা ছিল, কেননা এই ইমরানুরই 2023 লন্ডন নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে 100 মিটার স্প্রিন্ট শেষ করেছিলেন 10.11 সেকেন্ড সময় নিয়ে। স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটসটাউনে এদিন শুরুটা বেশ ভালোই করেন ইমরানুর। নিজের গ্রুপে 6 জনের হিটে এগিয়েও ছিলেন বেশ খানিকটা সময়, কিন্তু মাঝ পথে এসে ছন্দপতন। শেষ পর্যন্ত তৃতীয় হয়ে ফিনিশিং লাইন টাচ করেন তিনি। এজন্য সময় নিয়েছেন 10.39 সেকেন্ড। নিজের গ্রুপে থার্ড পজিশনে থাকলেও মোট 73 জনের মধ্যে দেশের দ্রুততম মানব জায়গা করেছেন 27 নম্বরে। ফলে চূড়ান্ত পর্বের আগেই শেষ হয় তার কমনওয়েলথ মিশন। গ্লাসগো কমনওয়েলথে 100 মিটার স্প্রিন্টে সেমিফাইনালের টিকিট পেয়েছেন মোট 17 জন, যাদের মধ্যে সবার শেষে জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিংয়ের। তিনি সময় নিয়েছিলেন 10.24 সেকেন্ড, যার মানে দাঁড়ায় ইমরানুরের টাইমিং তার চেয়েও বেশ খানিকটা পিছিয়ে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সেরা সফলতা ধরা দিয়েছে ইমরানুরের হাত ধরেই। 2023 সালে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণ পদক জেতেন তিনি। তবে এর পরের গল্পটা হারিয়ে যাওয়ার। ইনজুরি সহ নানা কারণে নিজেকে হারিয়ে ফেলেন তিনি, যদিও সবশেষ জাতীয় অ্যাথলেটিক্সে আভাস দিয়েছিলেন ছন্দে ফেরার। এদিকে ইমরানুরের মতো হতাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। 51 কেজি ওজন ক্যাটাগরিতে আইরিশ বক্সার কেটলিন ফ্রায়ার্সের কাছে তিনি হেরেছেন 5-0 পয়েন্টে। একই ইভেন্টে আশার আলো দেখাচ্ছেন রাকিব হোসেন। 55 কেজি ওজন ক্যাটাগরিতে তিনি জায়গা করেছেন কোয়ার্টার ফাইনালে। এবারের কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিক্স, সাঁতার, বক্সিং ও জিমন্যাস্টিক্স এই 4 ডিসিপ্লিনে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপের মঞ্চে স্বপ্নভঙ্গের আক্ষেপ কেটে গেলেও রেশ রয়ে গেছে আর্জেন্টিনার সমর্থকদের হৃদয়। ফাইনালের চরম নাটকীয় হারের পর এতদিন নীরব ছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। সামাজিক মাধ্যমে নিজের কোচিং স্টাফদের সঙ্গে একটি ছবি পোস্ট করে অত্যন্ত আবেগঘন এক বার্তা দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। ঘটনাটা ঘটে গেছে আরও 1 সপ্তাহ আগে, কিন্তু আক্ষেপ ফুরালেও তার রেশ কাটেনি। চারদিকে নানামুখী আলোচনা হলেও সেই ঘটনার মূল কুশীলব হয়েও এতদিন চুপ ছিলেন লিওনেল স্ক্যালোনি। অবশেষে নীরবতা ভাঙলেন আর্জেন্টাইন কোচ। নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করলেন দারুণ এক বার্তায়। কান্নার হাসি, কান্নার স্বস্তি। একটা সপ্তাহ আবেগ আর যন্ত্রণার যে দোলাচলের মধ্য দিয়ে গেছেন তা তুলে ধরতেই এই দীর্ঘ সামাজিক মাধ্যম বার্তা। আর্জেন্টিনা ফুটবলের রূপকার লিওনেল স্ক্যালোনি বিশ্বকাপ হাতছাড়ার পর এই প্রথম প্রকাশ্যে নিজের মনের কথা প্রকাশ করলেন। খুব একটা সামাজিক মাধ্যমে সক্রিয় না থাকলেও সমর্থকদের সঙ্গে সরাসরি যুক্ত হতেই তিনি বেছে নিলেন এই মাধ্যমকে। পোস্টের শুরুতে স্ক্যালোনি দেশবাসী ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, আরেকটা ট্রফি কিংবা কিছুটা সময়ের আনন্দের মুহূর্ত তিনি এনে দিতে পারেননি, যা হয়তো জীবনের সব কষ্ট ভুলিয়ে দিতে পারত। কিন্তু ট্রফি জিততে না পারার ব্যর্থতার মাঝেও স্ক্যালোনি তুলে ধরেছেন তার দলের লড়াইয়ের আসল রূপ।
স্ক্যালোনির মতে কঠিন সময়েও হাল না ছাড়া, সব শক্তি শেষ হয়ে যাওয়ার পরও চেষ্টা চালিয়ে যাওয়া, অহেতুক সমালোচনার মুখে ধৈর্য ধরা, আর যখন পা আর মগজের কথা শুনতে চায় না তখনও সামনে এগিয়ে যাওয়াটাই আসল জয়। তার ভাষায় এই দলটার হার না মানা মানসিকতা এবং সর্বাত্মক চেষ্টাই হলো আর্জেন্টিনার সত্যিকারের ট্রফি। নিজেদের এই দলকে নিয়ে তিনি স্ত্রীর সঙ্গে আলাপে যোদ্ধা বলে অভিহিত করতেন সবাইকে। মাঠের ভেতরে এবং পেছনে যারা নীরবে কাজ করে গেছেন সেই কোচিং স্টাফ, খেলোয়াড় এবং ফেডারেশন কর্মকর্তা থেকে শুরু করে প্রতিটি সমর্থকের প্রতি তিনি ব্যক্ত করেছেন গভীর কৃতজ্ঞতা। পোস্টের শেষ অংশে নিজের স্বভাবসুলভ হাসিমুখ আর বন্ধুত্বের বার্তা দিয়ে স্কেলোনি যোগ করেন যে মানুষের একজন আর্জেন্টাইন বন্ধু আছে, তার কাছে একটা মহামূল্যবান রত্ন আছে। ট্রফি না পাওয়ার আক্ষেপটা এভাবেই হয়তো ভুলে যাওয়ার একটা চেষ্টা করে গেলেন আর্জেন্টিনার সফলতম এই কোচ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ব্যক্তিগত অর্জনে এগিয়ে থাকলেও সেরা দল নিয়ে বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপে পড়ছেন কিলিয়ান এমবাপে। এই ক্ষত দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি তারকা। বিশেষ করে প্রিয় কোচ দিদিয়ের দেশমের বিদায়ী আসরে শিরোপা জিততে না পারায় বেশি কষ্ট পাচ্ছেন এমবাপে। স্বপ্ন পূরণ করতে না পারায় লেস ব্লুজ সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ফুটবলার। বিশ্বকাপ শেষ, ফাইনাল খেলতে না পারার আক্ষেপের সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হার, এসব ভুলতে গার্লফ্রেন্ডকে নিয়ে অবকাশ যাপন করছেন কিলিয়ান এমবাপ্পে। এরপরও হ্যাটট্রিক ফাইনাল খেলতে না পারার কষ্টটা কিছুতেই ভুলতে পারছেন না ফরাসি তারকা। এবারের বিশ্বকাপে লিওনেল মেসির আলোতে কিছুটা কম আলোচনায় ছিলেন এমবাপ্পে। সর্বোচ্চ 10 গোল ও 4 অ্যাসিস্ট করেও ফাইনালের আগ পর্যন্ত গোল্ডেন বুট নিয়ে শঙ্কায় ছিলেন কিলিয়ানো, কিন্তু শেষ পর্যন্ত তার হাতেই ওঠে আসরের সেরার স্বীকৃতি। আছেন ব্যালন ডিওরের তালিকাতেও। এমন অর্জনের কৃতিত্ব সতীর্থদের দিলেন ফরাসি তারকা। সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা। শুরু থেকে শেষ পর্যন্ত তাদের রান, পাস কিংবা টিম স্পিরিট ছাড়া এতগুলো গোল করা সম্ভব হতো না। আমার সর্বোচ্চ গোলের জন্য তারাও সমান ক্রেডিট পাবে। ছোটবেলায় স্বপ্ন দেখতাম অন্তত একবার বিশ্বকাপ খেলার। আমি ভাগ্যবান যে 3 বার বিশ্বকাপ খেলেছি, একবার চ্যাম্পিয়নও হয়েছি, আর এবার অধিনায়ক হিসেবে খেললাম, যা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে ব্যক্তিগত অর্জন পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি এমবাপ্পেকে। বিশ্বকাপের মঞ্চে তার প্রথম নেতৃত্বে এত ভালো দল নিয়ে ফাইনাল খেলতে না পারার আক্ষেপ বহুদিন থাকবে ফরাসি তারকার। ট্রফিটা নিয়ে ফিরতে পারিনি আমরা, এটা আমাকে অনেক দিন কষ্ট দেবে। ফুটবল এমন একটা খেলা যা আমরা খুবই গুরুত্বের সঙ্গে খেলি। এখানে নিয়মটা সাধারণ, বলটা নাও, লক্ষ্য স্থির করো আর গোলের জন্য চেষ্টা করো। এই খেলাটা আমাদের গভীরভাবে আবেগতাড়িত করে। এবারের ফ্রান্সকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল সমর্থকরাও। মাঠে বসে কিংবা টিভির পর্দায় গলা ফাটিয়ে দলকে সমর্থন দিয়েছেন লেস ব্লুজ ভক্তরা, কিন্তু তাদের স্বপ্ন পূরণ করতে না পারায় এবার ক্ষমা চাইলেন কিলিয়ান। সময়ের ব্যবধানের কারণে আপনারা অনেকে নির্ঘুম রাত কাটিয়েছেন। ফ্রান্সে কিংবা পৃথিবীর অন্য এক প্রান্তে বাসায় পরিবারের সঙ্গে কিংবা বাইরে বন্ধুদের সঙ্গে খেলা দেখেছেন। পতাকা কাঁধে নিয়ে অনেকে স্টেডিয়ামে আমাদের সমর্থন জানিয়েছেন। শুধু মাঠের 11 জন নয়, লাখ লাখ সমর্থকের একই রকম রোমাঞ্চ ছিল। এমবাপ্পের তার চেয়ে বড় কষ্ট প্রিয় কোচ দিদিয়ের দেশমের বিদায়ী আসরে মনে রাখার মতো অর্জন এনে দিতে না পারার। তার হাত ধরেই এত খ্যাতি ফরাসি তারকার। 18তে বিশ্বকাপ জেতানো, কাতারে ফাইনাল খেলা, এত কিছুর জন্য প্রিয় কোচের প্রতি কৃতজ্ঞ এমবাপ্পে। দিদিয়েরকে আমি সব বলেছি, তাকে এবং তার স্টাফদের ধন্যবাদ। কারো সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। ফ্রান্সে দিদিয়ের দেশমের অধ্যায় শেষ, নতুন কোচের দৌড়ে এগিয়ে জিদান। তাকে শুভকামনা জানিয়েছেন এমবাপ্পে। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতার ঘোষণা। নতুন কুড়ির সমাপনীতে বছরে 1টি গাছ লাগানোর আহ্বান। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ বেনজি সহ 41 জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। রক্তাক্ত জুলাইয়ের এই দিনে জোর করে আদায় করা হয় আন্দোলন প্রত্যাহারের বিবৃতি। প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের ডাক। সহিংসতায় 147 মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিম্নমান বাড়তি বই ছাপানো সরবরাহ ও উৎসাহ ভাতার নামে হলিউড। এনসিটিভিতে 17 বছরে 2711 কোটি টাকার অনিয়ম। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ। এবং বৈশ্বিক সংকটে কমেছে চাহিদা, প্রতিযোগিতায় টিকতে না পেরে ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ। রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত।
এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ মালি আপনাকে। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।